আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আরেকটি ম্যাথ উপস্থাপনের চেষ্টা করছি আমরা। সেটি হচ্ছে অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং এর উপর। তো এখানে আগে আমরা প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নটি আমরা আগে ভালোভাবে পড়ে দেখব, এখানে কি কি বিষয় উল্লেখ রয়েছে এবং আমাদেরকে কি কি করতে বলা হচ্ছে। এবং এই অঙ্কে প্রশ্নের সবচেয়ে আলাদা একটি বিষয় উল্লেখ রয়েছে, যেটি আমি প্রশ্ন যখন তোমাদেরকে পড়ব তখন আমি বলে দিব যে কোন বিষয়টি সবচেয়ে আলাদা। তো আমরা আগে একটু প্রশ্নটি পড়ি। আরমান লিমিটেড ৩ লক্ষ টাকা দিয়ে একটি কারখানার জন্য একটি মেশিন ক্রয় করতে চান। মেশিনটির সংস্থাপন ব্যয় ১৫,০০০ টাকা, আয়ুষ্কাল ৫ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা। আগামী ৫ বছর মেশিনটি থেকে সম্ভাব্য কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ। তো এখানে আমাদের কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ উল্লেখ রয়েছে। আমাদের মূল যেই তথ্য সেটি হচ্ছে কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ, যার আরেক নাম আমরা জানি যে অপচয় ও কর পূর্ব মুনাফা। আমি আবারও বলছি, কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহের আরেক নাম হচ্ছে অপচয় ও কর পূর্ব মুনাফা। তো এর পাশাপাশি আমাদের আরও উল্লেখ রয়েছে যে মূলধন ব্যয় 10%, করের হার 30% এবং চলতি মূলধন 60,000 টাকা। এটি হচ্ছে আমাদের অঙ্কের সবচেয়ে ব্যতিক্রম তথ্য। চলতি মূলধনের পরিমাণ এখানে উল্লেখ রয়েছে। তো চলতি মূলধন পড়লে মূলত যেই দুটা জায়গায় আমার প্রভাব পড়বে সেটি হচ্ছে আমাদের বিনিয়োগ এবং এনসিও। এই চলতি মূলধনটা আমাদের বিনিয়োগ এবং এনসিওকে আলাদা করে দিয়েছে। এখন আমরা বিনিয়োগ বলতে নরমালি জানি যে আমাদের যে স্থায়ী সম্পত্তি থাকবে এবং পাশাপাশি স্থায়ী সম্পত্তির সাথে আনুষঙ্গিক যদি কোনো ব্যয় থাকে, সবগুলোকে একসাথে যোগ করলে আমরা বুঝবো এটা বিনিয়োগ বা এটাই নগদ বহিঃপ্রবাহ। কিন্তু চলতি মূলধন থাকলে বিনিয়োগ এবং নগদ বহিঃপ্রবাহের মধ্যে একটি পার্থক্য তৈরি হবে। সেই পার্থক্যটি কি আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো যখন আমাদের শুধু বিনিয়োগের কথা বিষয়টা আসবে তখন আমাদের বিনিয়োগ বলতে আমরা বুঝবো যে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যের সাথে আমাদের আনুষঙ্গিক ব্যয় যোগ হবে। তো এখানে আমাদের প্রশ্নে স্থায়ী সম্পত্তির মূল্য উল্লেখ রয়েছে ৩ লক্ষ টাকা। পাশাপাশি আনুষঙ্গিক ব্যয় বলতে সংস্থাপন ব্যয়, পরিবহন ব্যয়, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, এই ধরনের ব্যয়গুলো এইখানে উল্লেখ থাকতে পারে। সবগুলো ব্যয়কে আমরা এখানে একসাথে যোগ করে দেব। তো এখানে আমাদের ৩ লক্ষ টাকা মেশিনের ক্রয় মূল্য, পাশাপাশি আমাদের সংস্থাপন ব্যয় ১৫,০০০ টাকা। তাহলে আমাদের টোটাল বিনিয়োগ দাঁড়াবে হচ্ছে হলো গিয়ে ৩ লক্ষ প্লাস ১৫,০০০, তাহলে ৩,১৫,০০০ টাকা। তো অঙ্কের যেখানে তুমি বিনিয়োগের চিন্তা ভাবনা করবে বা অঙ্কের যেখানে বিনিয়োগের মান বসাতে হবে সেখানে তুমি বিনিয়োগ হিসেবে ৩,১৫,০০০ টাকা লিখবে। এখন আসো নগদ বহিঃপ্রবাহ বা এনসিও বলতে আমরা কি বুঝবো। নগদ বহিঃপ্রবাহ বা এনসিও বলতে আমরা বুঝবো স্থায়ী সম্পত্তি ক্রয় মূল্য প্লাস আনুষঙ্গিক ব্যয়, এই দুটি তো থাকবেই, পাশাপাশি যদি চলতি বা কার্যকরী মূলধন থাকে সেটিকেও আমাদের এখানে যোগ করে নিতে হবে। আমি আবারও বলছি, নগদ বহিঃপ্রবাহ বা এনসিও বলতে আমরা বুঝবো স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্য প্লাস আনুষঙ্গিক ব্যয় প্লাস চলতি বা কার্যকরী মূলধনটাকে আমাকে এখানে যোগ করে নিতে হবে। তো এখানে আমাদের মেশিনের ক্রয় মূল্য ৩ লক্ষ টাকা, আনুষঙ্গিক ব্যয় বলতে সংস্থাপন ব্যয় উল্লেখ রয়েছে ১৫,০০০, পাশাপাশি চলতি বা কার্যকরী মূলধন আমাদের উল্লেখ রয়েছে ৬০,০০০ টাকা। তাহলে টোটাল আমাদের নগদ বহিঃপ্রবাহ চলে আসলো ৩,৭৫,০০০ টাকা। এখন যদি আমাদের এই চলতি বা কার্যকরী মূলধনটা না থাকতো তাহলে আমি এই বিনিয়োগের টাকাটাকে আমি বলতে পারতাম এটি নগদ বহিঃপ্রবাহ, এটিই আমাদের বিনিয়োগ। কিন্তু এখন চলতি মূলধন থাকার কারণে অবশ্যই আমার নগদ বহিঃপ্রবাহ এবং বিনিয়োগ এক হবে না। এইভাবে তোমরা এই নগদ বহিঃপ্রবাহ এবং বিনিয়োগ তোমরা নির্ণয় করে রাখবে প্রশ্নের শুরুতেই, তাহলে তোমার অনেকটাই কনফিউশন দূর হয়ে যাবে। এবার আমরা চলে যাই সম্পূর্ণ প্রশ্নটি আমরা আরেকবার পড়ব, যেখানে আমাদের প্রশ্নে কি করতে বলা হচ্ছে। এখানে আমাদের বলা হচ্ছে কত বছর পর মিস্টার আরমান লিমিটেড তার বিনিয়োগকৃত মূলধন ফেরত পাবেন। মানে হচ্ছে পেব্যাক সময় আমাকে নির্ণয় করতে হবে। বিনিয়োগকৃত অর্থ কত সময় ফেরত পাবেন বা বিনিয়োগকৃত মূলধন কত সময় ফেরত পাবেন বলতে আমরা বুঝবো আমাদেরকে পে ব্যাক সময় নির্ণয় করতে হবে। তো আমরা জানি পে ব্যাক সময় নির্ণয় করতে গেলে আমাকে অবশ্যই কর পরবর্তী বা শুধু নগদ আন্তঃপ্রবাহ লাগবে। কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ বা শুধু নগদ আন্তঃপ্রবাহ আমাদের এখানে প্রয়োজন হবে। কিন্তু আমাদের এখানে কিন্তু কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ উল্লেখ রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমাদের কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ উল্লেখ রয়েছে। তাহলে আমাকে আগে এই কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহকে
কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহে রূপান্তর করতে হবে, তারপরে আমাকে পেব্যাক সময় নির্ণয় করতে হবে। তো আমরা দেখি টেবিলের সমাধানটিতে। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে আমাদের কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ টেবিলের টেবিলটি। তো আমরা এখানে বলে নিয়েছিলাম যে কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ বা অবচয় ও কর পূর্ব মুনাফা একই বিষয়। তো এখানে আমাদের অবচয় কর পূর্ব মুনাফা লিখে আমরা অ্যামাউন্টগুলো বসালাম। প্রথম স্টেপে আমাকে বাদ দিতে হবে অবচয়। আমরা জানি অবচয় বের করার সূত্রটি হচ্ছে বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ ভাগ আয়ুষ্কাল। তো এখানে আমাদের বিনিয়োগ বলতে আমরা প্রথমেই লিখে নিয়েছিলাম যে বিনিয়োগ হচ্ছে আমাদের মেশিনের ক্রয় মূল্য ৩ লক্ষ টাকা, পাশাপাশি সংস্থাপন ব্যয় ১৫,০০০ টাকা। তাহলে টোটাল বিনিয়োগ আমার দাঁড়ালো ৩,১৫,০০০ টাকা, পাশাপাশি ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা এখান থেকে বিয়োগ করে আয়ুষ্কাল ৫ দিয়ে ভাগ করলে আমাদের অবচয়ের পরিমাণটি চলে আসবে হচ্ছে হলো গিয়ে ৫৯,০০০ টাকা, যেটি আমরা দেখতে পাচ্ছি। তো এই অবচয় ও কর পূর্ব মুনাফা থেকে অবচয় বাদ দিলে আমরা পেয়ে গেলাম কর পূর্ব মুনাফা। এই কর পূর্ব মুনাফা থেকে আমরা বাদ দিব কর ৩০%। আমরা জানি সেটা কিভাবে করে বাদ দিতে হয়। এই যে করের হার আমাদের এখানে উল্লেখ রয়েছে ৩০%। তো এই ৩০% করে আমরা বাদ দেওয়ার পরে যেই আইটেমটি আমরা পাবো তার নাম হচ্ছে কর পরবর্তী নিট মুনাফা। এখন এই কর পরবর্তী নিট মুনাফার সাথে যদি আমরা অবচয়, ভগ্নাবশেষ মূল্য, পাশাপাশি চলতি মূলধনও আমাদের এখানে যোগ করতে হবে। তো চলতি মূলধন থাকলে আমাদের এই নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়ের সময় অবশ্যই যোগ করে নিতে হবে, এটা আমাদের অঙ্কের নিয়ম। তো এখানে আমাদের কর পরবর্তী নিট মুনাফার সাথে ৩টা বিষয় যোগ হবে। অবচয় প্রত্যেক বছর আমরা যোগ করে নিব, ভগ্নাবশেষ মূল্য শুধুমাত্র শেষ বছর, এবং চলতি মূলধনও শুধুমাত্র শেষ বছরে আমরা যোগ করব। তাহলে আমাদের এই কর পরবর্তী নিট মুনাফার সাথে এই ৩টি আইটেম যোগ করলে আমাদের কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ চলে আসলো। এখন এইটা দিয়ে আমরা আমাদের পে ব্যাক সময় নির্ণয় করব। যেহেতু আমাদের এখানে নগদ আন্তঃপ্রবাহগুলো অসমান, তাহলে অবশ্যই পে ব্যাক সময় নির্ণয়ের জন্য আমাকে আগে ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয় করতে হবে, দেন আমাকে পে ব্যাক সময় নির্ণয় করতে হবে। তো আমরা চলে যাই ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ কিভাবে তৈরি করতে হবে, সেটা আমরা আগের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটি দেখতে পাচ্ছ আশা করি। যেহেতু আমাদের এখানে 5 বছর, আমরা নিচে 6টা ঘর করব এবং পাশাপাশি অলওয়েজ 3টা। তো আমরা মান বসালাম নগদ আন্তঃপ্রবাহের মানগুলো, এবং এখানে এসে আমরা এগুলোকে ক্রমযোজিত করলাম। তো এখানে আমরা জানি যে আমাদের ক্রমযোজিত করার পরে 3 নাম্বার ঘরে এসে আমাকে প্রথমেই দেখতে হবে যে বিনিয়োগকৃত টাকার চেয়ে আমি বেশি টাকা পাওয়া শুরু করেছি কোথায়। তো যেহেতু আমাদের এখানে বিনিয়োগ ৩,১৫,০০০ টাকা, তো আমি ৩,১৫,০০০ টাকার বেশি এখান থেকে পাওয়া শুরু করেছি। এখানে হচ্ছে ৩,০১,৬০০ আর এখানে হচ্ছে ৪,০৩,৩০০। তার মানে এটা ৩,১৫,০০০-এর বেশি। তার মানে অবশ্যই আমি আমার বিনিয়োগকৃত টাকা এখান থেকে ফেরত পাওয়া শুরু করেছি। এখানেও কিন্তু ৩,১৫,০০০ টাকা বেশি রয়েছে, কিন্তু শুরু হয়েছে এই জায়গা থেকে। তো এই জায়গাটাকে এভাবে আমরা চিহ্নিত করে রাখলাম। আমাদের এই ১ নাম্বার ঘর এবং এই ৩ নাম্বার ঘরের ক্ষেত্রে আমরা মান নিব এই দাগের উপরেরটা। এটার উপরে ৩,০১,৬০০ এবং বছরের ক্ষেত্রে এটার উপরে রয়েছে ৩। এই দুটা মানকে আমরা দাগ দিয়ে রাখবো। পাশাপাশি নগদ আন্তঃপ্রবাহ বা ২ নাম্বার ঘরের মান আমরা নিব এই যেখানে আমরা দাগ দিয়েছি তার বরাবর বা সামনাসামনি যে থাকবে সেখান থেকে আমরা নিব নগদ আন্তঃপ্রবাহের মান। এগুলো আমরা দাগ দিয়ে রাখলাম এবং পাশাপাশি এগুলাকে সিম্বলাইজ করার জন্য আমরা এ, সি এবং ডি দিয়ে রাখলাম। এই মানগুলো এখন আমি আমার পেব্যাক সময় নির্ণয় সূত্রে বসাবো। যেখানে আমরা পেব্যাক সময়ের সূত্রটি লিখেছি এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তো এনসিও নির্ণয় করার জন্য যেটা আমরা প্রথমেই তোমাদেরকে দেখিয়ে নিয়েছিলাম, তো এখানে খেয়াল করে দেখো যে এনসিও করার জন্য আমার এখানে 3টা মানকে একসাথে যোগ করে ৩,৭৫,০০০ টাকা পাওয়া হয়েছে, সেটি আমরা এখানে দেখিয়ে দিলাম। পাশাপাশি সি এর মান তো আমরা এখানে টেবিল থেকে নিয়েছি, ডি এর মানও আমরা এখানে টেবিল থেকে নিয়েছি এবং এ হচ্ছে আমাদের 3। তো ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে আমাদের পেব্যাক সময় চলে আসলো ৩.৭২ বছর। তো এইভাবে শিক্ষার্থীরা আমরা আমাদের পেব্যাক সময় নির্ণয় করতে পারবো আশা রাখি। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ঘ নং প্রশ্নে আমাদেরকে উল্লেখ করেছে মেশিন ক্রয় করা আরমান লিমিটেড এর জন্য লাভজনক হবে কিনা বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি মাধ্যমে ব্যাখ্যা করো।
আমরা জানি আমাদের বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি রয়েছে দুইটি, একটি হচ্ছে আমাদের নিট বর্তমান মূল্য এবং একটি হচ্ছে আন্ত আয়ের হার। যদি আন্ত আয়ের হার বলে না দেয় তাহলে অবশ্যই আমরা শুধুমাত্র বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বলতে নিট বর্তমান মূল্যকে বুঝব। তো আমরা বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি বলতে বুঝবো নিট বর্তমান মূল্য। তার মানে আমাকে এখানে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই নিট বর্তমান মূল্য নির্ণয় করে তারপরে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে। আর আমরা জানি যে নিট বর্তমান মূল্য বের করতে অবশ্যই কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহের প্রয়োজন হয়, যেটা একটু আগেই আমরা গ নং প্রশ্নের সমাধানের জন্য করেছিলাম। কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় আমাদের করা রয়েছে। তো আমরা সেখান থেকে মানগুলো নিয়ে আমরা আমাদের নিট বর্তমান মূল্য নির্ণয় করব। চলে যাই আমরা আমাদের নিট বর্তমান মূল্যের সূত্রে। তো শিক্ষার্থীরা, আমরা কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ যে নির্ণয় করেছি সেটা আমরা আরেকবার তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখো, আমাদের কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ এখানে নির্ণয় করা রয়েছে। এখন আমরা চলে যাব আমাদের নিট বর্তমান মূল্যের সূত্রে। যেহেতু এখানে আমাদের নগদ আন্তঃপ্রবাহগুলো অসমান, এইখানে আমাদের নিট বর্তমান মূল্য নির্ণয়ের জন্য অবশ্যই অসমানের সূত্র প্রয়োগ করতে হবে। আমরা চলে যাচ্ছি নিট বর্তমান মূল্য। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের নিট বর্তমান মূল্যের সূত্র। দেখতে পাচ্ছ শিক্ষার্থীরা? তো এটা হচ্ছে আমাদের নিট বর্তমান মূল্যের সূত্র। সিএফ এক যোগাই পাওয়ার 1 প্লাস সিএফ 2 এক যোগাই পাওয়ার 2 প্লাস ডট ডট সিএফ এন এক যোগাই পাওয়ার এন মাইনাস এনসিও। তো এখানে আমাদের সিএফ বলতে নগদ প্রবাহগুলোকে বোঝানো হচ্ছে, কর পরবর্তী নগদ প্রবাহ সেগুলো আমরা উপরে যেহেতু 5 বছর উল্লেখ রয়েছে এভাবে আমরা 5 বার লিখলাম, এবং মাইনাস এনসিও বা নগদ বহিঃপ্রবাহ আমাদের 3,75,000 টাকা, সেটিও আমরা এখানে বসিয়ে দিলাম। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের বাট্টার হার উল্লেখ রয়েছে 10% মূলধন ব্যয় বা বাট্টার হার, এই যে খেয়াল করবে এটা অবশ্যই উল্লেখ থাকবে মূলধন ব্যয় 10% বা বাট্টার হার 10%। এখন আমরা আমাদের বাট্টার হার বসিয়ে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে আমাদের নিট বর্তমান মূল্য ৬২,০১২ টাকা চলে এসেছে, যেটি অবশ্যই ধনাত্মক। তো যেহেতু আমাদের এখানে নিট বর্তমান মূল্য ধনাত্মক, তাহলে অবশ্যই আমরা পেব্যাক সময় নির্ণয়ের জন্য জনাব আরমানকে সুপারিশ করতে পারি। যেহেতু নিট বর্তমান মূল্য ধনাত্মক, অবশ্যই জনাব আরমান এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন। তো এইভাবে শিক্ষার্থীরা তোমরা আশা করি অঙ্কটি নিজেরা একবার সমাধান করবে। পাশাপাশি আমি যে কথাগুলো বলেছি সেগুলো অনুসরণ করে অঙ্কটি তোমরা যদি একবার সমাধান করো তাহলে দেখবা তোমাদের অঙ্কটি ক্লিয়ার হয়ে গেছে। এটাই তোমরা আগে সমাধান করো, দেন তোমরা এরকম টাইপের অন্য অঙ্কে যাওয়ার চেষ্টা করবা। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী যে কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।